তাহলে আমরা অবজেক্টিভ দেখলাম, তারপর হচ্ছে এই যে মূল টপিক এই চ্যাপ্টারের, সেটা আজকে আমরা দেখব। সেটা হচ্ছে সাইজিং ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড দেয়ার ফাংশন। সাইজিং এর জন্য আমরা কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করি এবং এদের কোনটার কি কাজ এবং কেন ইউজ করা হয়, বা কি হিসেবে ইউজ করা হয়, এই জিনিসগুলো আমরা দেখব। মানে সাইজিং করতে গেলে আমি তো একটা এমন না যে ভাতের মার তো আর এত নেওয়া যাবে না, তাহলে আমি কি কি উপাদান দিব সাইজিং করার জন্য। ওখানে স্টার্চ থাকবে, বিভিন্ন উপাদান থাকবে, এখন কোনটার কি কাজ এবং কোনটা কোন কোম্পানির, এই জিনিসগুলো আমরা একটু দেখবো আজকে। তো প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে ফিল্ম ফর্মার এবং বাইন্ডার। হুম এটা হচ্ছে একটা ফিল্ম বা একটা কুটিং আবরণ তৈরি করে এবং বাইন্ডিং করে, প্রত্যেকটা মলিকুলকে এটার সাথে একটা বাইন্ডিং করার জন্য এই কেমিক্যালটা ইউজ করে। এটার নাম হচ্ছে, মূল নাম হচ্ছে ফিল্ম ফর্মার ফর্মার এবং বাইন্ডার। তো এই হিসাবে আমরা কি কি ইউজ করতে পারি, এটা হচ্ছে মূল কেমিক্যাল। তোমার সাইজিং করতে গেলে এই যে আমরা যে ভাতের মারের কথা বলতেছি, এটা স্টার্চ থেকে আসে। তো স্টার্চটা হচ্ছে মূল কেমিক্যাল। ফিল্ম ফর্মারটা হচ্ছে আমার মূল কেমিক্যাল। এইটা কি কি জিনিস দিয়ে মানে আছে এটা একটু দেখি। প্রথম হচ্ছে স্টার্চ আছে, স্টার্চের মধ্যে মেইজ স্টার্চ আছে, তারপরে টপিওকা স্টার্চ আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় দ্য বয়েলিং অ্যান্ড মডিফাইড স্টার্চও হতে পারে, তারপরে এসিড হাইড্রোলাইজড স্টার্চ আছে, অক্সিডাইজড স্টার্চ আছে, তারপর স্টার্চ ইথার্স আছে। তারপরে ট্যামারিন্ড কার্নেল পাউডার, এটাও ইউজ করা হয়। তারপর গাম আছে বিভিন্ন, তারপরে গ্লু গ্যালাটিন আছে, এগুলো ইউজ করা হয়। তারপরে কার্বক্সি মিথাইল সেলুলোজ সিএমসি, এটা হচ্ছে কটন ফাইবারের জন্য খুব কমন এবং খুব ভালো একটা মানে ইয়ে, সিএমসি কার্বক্সি মিথাইল সেলুলোজ। তারপর পলিভিনাইল অ্যালকোহল পিভিএ ইউজ করা হয়, পলিঅ্যাক্রিলেট ইউজ করা হয়, পলিয়েস্টার ইউজ করা হয়। তো এই সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্ম ফর্মার এবং বাইন্ডারের নাম। হ্যাঁ, আমাদের সাইজিং এর মূল কেমিক্যাল কোনটা বললাম, ফিল্ম ফর্মার অ্যান্ড বাইন্ডারটা। আর এগুলো হচ্ছে ওই সংশ্লিষ্ট যাবতীয় কেমিক্যাল, যে কোনো একটা ইউজ করা হতে পারে বা কখনো দুইটাও ইউজ করা হতে পারে। ফাংশন কি, টু ইমপ্রুভ স্ট্রেংথ, এরা বাইন্ডিং করে স্ট্রেংথটাকে একটু ইনক্রিজ করে, টু ইনক্রিজ স্মুথনেস। হ্যাঁ, এটা বাইন্ডিং করে, এটা উপরের অংশে আবরণ তৈরি করে উপরের অংশটা একটু স্মুথ করে। টু ইনক্রিজ ইলাস্টিসিটি অ্যান্ড স্টিফনেস, ইলাস্টিসিটি এবং স্টিফনেসও একটু বাড়িয়ে দেয়। তো রিডিউস এক্সটেনশন পার্সেন্টেজ, হ্যাঁ, এটা এক্সটেনশন পার্সেন্টেজকে রিডিউস করবে। যে কোনো সময় সাইজিং করলে এটা কিন্তু আর আগের মতো এক্সটেন্ড হতে পারবে না, এক্সটেনশনটাকে একটু কমিয়ে দিবে। হ্যাঁ, টু ইম্পার্ট অ্যাডেশন, মানে এদের মধ্যে আকর্ষণ বা কোহিশন, হ্যাঁ, যেটা আকর্ষণ হওয়ার যে প্রবণতা ইয়ার্ন এবং ফাইবার, মানে কোটিংগুলোর মধ্যে, বাইন্ডিং এজেন্টগুলোর মধ্যে, এটাকে বাড়িয়ে দিবে। তো ইউজটা কোথায়, ইউজটা দেখো, ইউজ অ্যাজ এ মেজর কনস্টিটিউট ইন দ্য সাইজিং অফ স্পার্ন ইয়ার্ন। তাহলে এই যে সি পর্যন্ত, হ্যাঁ, এই যে ফিল্ম ফর্মার বা বাইন্ডার গুলো আছে, এরা ইউজ হয় কোথায়, স্পার্ন ইয়ার্নের জন্য। ঠিক আছে, স্পার্ন ইয়ার্নের জন্য আমরা মূলত এই এই তিনটা কেমিক্যাল ইউজ করি, স্টার্চ, বয়েলিং অ্যান্ড মডিফাইড স্টার্চ, তারপরে হচ্ছে টার্মিনাল টার্মিন কার্নেল পাউডার, এগুলা। তারপর গাম, যেটা গামটা ইউজ করা হয় মূলত ইউজড অ্যাজ এ মেজর কনস্টিটিউট ইন দ্য সাইজিং অফ স্পার্ন, এটাও স্পার্ন ইয়ার্নের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে এই যে গ্লু অর গ্যালাটিন যেটা বললাম আমরা, এইটা ইউজ করা হয় হচ্ছে একটা মাইনর কনস্টিটিউট হিসেবে ইন দ্য প্লেস অফ গাম ফর সাইজিং অফ স্পানিয়ান্স কন্টেনিং ভিসকোস অর পলিস্টার ফাইবার। যদি ভিসকোস এবং পলিস্টার ফাইবারের কিছু পার্সেন্টেজ থেকে থাকে, তখন এবং এই গ্লু এবং গ্যালাটিনটা ইউজ করা হয় গামের সাথে। তারপরে এই সিএমসি যেটা বলতেছিলাম, হ্যাঁ, used along with starch for the sizing of medium and fine count of sparnian। অর্থাৎ আমরা কটনের যদি একটু চিকন সুতা হয়, হ্যাঁ, খুব চিকন বা একটু মিডিয়াম চিকন সুতা হয়, সেটাতে আমাদের যে স্টার্চ আছে, স্টার্চের সাথে সিএমসিটা ইউজ হয়। যে এই যে স্টার্চগুলোর কথা বললাম উপরে, এই স্টার্চের সাথে সিএমসির পার্সেন্টেজ দেওয়া হয়। তারপর পিভিএ, পলিভিনাইল অ্যালকোহল, আর পলিঅ্যাক্রিলেট আর পলিয়েস্টার, এগুলা ইউজড ফর সাইজিং অফ সিনথেটিক। মূলত আমরা এই যে পলিস্টার, তারপর অন্য সিনথেটিক যে ফাইবারগুলো আছে, এগুলোর জন্য আমরা এই 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 বাইন্ডারটা ইউজ করি, হ্যাঁ, বা ফিল্ম ফরম্যাটটা। ফর স্পান সিনথেটিক অর ব্ল্যান্ডেড ইয়ার্ন ইউজড অ্যালং উইথ স্টার্চ। যদি ব্ল্যান্ড হয়, মনে করো পলিস্টার আছে, কটন আছে, এরকম ব্ল্যান্ড আছে, অথবা মানে স্পিনিং করা সিনথেটিক, অর্থাৎ ফাইবারকে ছোট ছোট অংশে কেটে তারপরে স্পিনিং করে সিনথেটিক করা হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা স্টার্চের সাথে মিক্স করে এই পিভিএ, পলিঅ্যাক্রিলেট, পলিয়েস্টার, এগুলা ইউজ করে থাকি।
ঠিক আছে? তাহলে তোমাদের মনে থাকবে তো, এটা হচ্ছে ফিল্ম ফর্মার বা বাইন্ডার মূল কেমিক্যাল। আমাদের সাইজিং এর যে রেসিপি করব আমরা, যেই একটা মারের একটা চেম্বার তৈরি করব যেটার মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে যাব সুতাটাকে, সেই মারের মানে যেই রেসিপিটা তৈরি করব আমরা, যেই সলিউশনটা তৈরি করব, এখানে মূল কেমিক্যাল হচ্ছে এটা, ফিল্ম ফর্মার এবং বাইন্ডার। এরপরে কিছু অতিরিক্ত কেমিক্যাল আছে যেগুলো আমরা একটা একটা করে দেখবো, এই যে 10টার মতো আছে। এগুলা কিন্তু মূল কেমিক্যাল না, এগুলা ওই আমার এই রেসিপিটা তৈরি করতে সহযোগিতা করবে। এখন তুমি ভাত রান্না করবা, চালটা হচ্ছে মূল উপাদান, বা মনে করো একটা আহ, বড় কিছু রান্না করবো, ধরো কোনো গুস্ত রান্না করবা, তো সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে মূল উপাদান, এবং এর সাথে যে জিনিসগুলা তুমি দিবা এগুলো হচ্ছে দরকার আছে। হুম, তো ওইগুলা হচ্ছে সাব সাব এলিমেন্ট গুলা, তো এগুলোও লাগবে। যেমন এগুলো আমরা একটা একটা করে বলে যাচ্ছি। প্রথমে হচ্ছে সফটওয়্যার লাগবে তোমার। সফটওয়্যার কেন লাগবে? সফটওয়্যারের কাজটা বুঝলেই তুমি আসলে এটা বুঝতে পারবা। টু প্রিভেন্ট দ্য সাইজ ফিল্ম ফ্রম বিকামিং হার্ড। তোমার যে সাইজের ফিল্মটা, এটা যদি ইয়ারের উপরে একটা শক্ত আবরণ তৈরি না করতে পারে, এই জন্য সফটওয়্যারটা আমার দরকার হবে। টু মেক স্টার্স ফিল্মস প্লাইয়েবল অ্যান্ড ফ্লেক্সিবল, অর্থাৎ ওই একই কথা, সফট রাখা, তার মানে এটা যাতে প্লাই হয়, প্লাই হতে পারে মানে একটু বেঁকে যেতে পারে, এটা তো, যাতে একটু এরকম প্লাই করা যায়, হ্যাঁ, বা একটু বাঁকানো যায়, ফ্লেক্সিবল যাতে হয়, এই ব্যাপারটা সফটওয়্যারটা নিশ্চিত করবে যদি সফটওয়্যার ইউজ করি। টু প্রোভাইড লুব্রিকেশন টু দ্য সার্ফেস অফ দ্য ইয়ার্ন, ইয়ার্নের সার্ফেসটাকে একটু পিচ্ছিল করবে, ইয়ার্নের সার্ফেসটা একটু পিচ্ছিল থাকবে, তার মানে এটা লুব্রিকেশনের মতো কাজ করবে। তারপর টু স্টেবিলাইজ পেস্ট ফ্রম স্টার্চেস এগেনস্ট জেলিং, অ্যান্ড অলসো টু মিনিমাইজ দেয়ার টেন্ডেন্সি টু স্টিক অন ড্রাইং সিলিন্ডার। অর্থাৎ আমরা যখন এই সাইজিং করার পরে এটাকে শুকাবো, তখন ড্রাই করা হয়, শুকানো হয় আর কি। ড্রাই করার সময় একটা ড্রাইং সিলিন্ডার আছে, তার মধ্যে লাগালে, হট সিলিন্ডারের মধ্যে যখন লাগানো হয় তখন সাইজটা শুকিয়ে ইয়ারের মধ্যে শক্ত হয়ে, মানে মোটামুটি শক্ত হয়ে বসে যায়। তো সেই ক্ষেত্রে এই সাইজ ম্যাটেরিয়াল গুলো যাতে ড্রাইং সিলিন্ডারের সাথে লেগে না যায়, এই জন্য এটা একটা এডিসিভের মতো কাজ করবে এবং সফেন রাখবে সাইজ ম্যাটেরিয়ালটাকে। অথবা তুমি 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 ডিম মামলেট করতে চাচ্ছ, এটা যাতে কড়াইয়ের সাথে না লাগে, এটা তুমি তেল দিচ্ছ না, তেল দেওয়াতে মনে করো লাগতেছে না, তাহলে এইরকম একটা অবস্থা তৈরি করবে যখন আমি এই সাইজিং করার পরে আমি চেম্বারে যখন সুতাকে মানে চুবাবো, তখন তো সাইজ ম্যাটেরিয়াল গুলো ইয়ার্নের উপর বসে যাবে। মানে তুমি একটা মানে একটা মারের পাত্রের মধ্যে দিয়ে ইয়ার্নকে চুবালা, চুবানোর পরে এটাকে তো শুকাইতে হবে, এরকম ভেজা অবস্থাতে তুমি চালাতে পারবে না। তো শুকানোর জন্য ইমিডিয়েট পরেই হচ্ছে ড্রাইং। তো ড্রাইং করার সময় মানে শুকানোর সময় যাতে সিলিন্ডারের সাথে মানে হট প্লেটের সাথে যাতে ইয়ার্নগুলো না লেগে যায়, এই জন্য এটা একটা কাজ করে। তো কি কি কেমিক্যাল ইউজ করা হয় এখানে? মাটন তেলও ইউজ করা হয়, ভেজিটেবল তেলও ইউজ করা হয়, ভেজিটেবল অয়েল আছে, মিনারেল অয়েল আছে, ওয়াক্স আছে, মোম, মিনারেল অয়েল, ভেজিটেবল অয়েল, এগুলা মাটন তেলটা মূলত বেশিরভাগ ইউজ হয়। এইগুলো হচ্ছে সফেনার। এইগুলাও একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কোথায় আমার সাইজিং যেই কেমিক্যাল চেম্বার মানে সলিউশন সেখানে দেওয়া হবে রেসিপিতে। তো এটা কি ইউজড অ্যাজ ওয়ান অফ দ্য কনস্টিটিউয়েন্ট ইন সাইজ রেসিপি, এটা সাইজ রেসিপির একটা পার্ট, একটা উপাদান হিসেবে এটাকে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আফটার ওয়াক্সিং এজেন্ট। হ্যাঁ, আফটার ওয়াক্সিং এজেন্ট টু রিডিউস দ্য প্রোট্রুডিং হেয়ার্স বাই লেইং দেম ডাউন টু দ্য ইয়ার্ন এক্সিস। তো এখন তোমার ইয়ার্ন যেটা আছে, মনে করো মূল যে ইয়ার্ন এটা আছে তোমার, ইয়ার্নের উপরে কিছু ফাইবার তো প্রোট্রুড হয়ে বের হয়ে আছে, যেগুলো আমরা পিলিং বলতেছি, পিলিং অথবা পাইল আকারে ফাইবার, হেয়ারিনেস আর কি, হেয়ারি ফাইবার গুলা উপরের দিকে মানে বের হয়ে আছে। তো এই হেয়ারি ফাইবার গুলো থাকলে কিন্তু কোটিংটা হেয়ারি ফাইবার সহ পড়বে। তো এই জন্য এই আফটার ওয়াক্সিং এজেন্ট আমরা কোনো কোনো একটা ইয়ার্নের মধ্যে ওয়াক্সিং করে থাকি, যেগুলো নিটে যায় সুতা, সেগুলোতে মূলত দেখবা যে আফটার ফিনিশিং এ ওয়াক্সিং করা হয়, অর্থাৎ মোমের একটা আবরণ দিয়ে দেওয়া হয়, পাতলা, খুবই পাতলা। এখন তো চালের মধ্যেও নাকি মোমের আবরণ দেয়, তোমরা শুনে থাকবা। তো এখন এই মোমের আবরণটা দিলে একটু চকচকে হয়, এবং ইয়ার্নের উপরে যে এই হেয়ারি ফাইবার গুলো থাকে, হেয়ারি ফাইবার গুলো ইয়ার্নের উপরে বসে যাবে, তখন ইয়ার্নটা স্মুথ হবে। হ্যাঁ, তো যেটা আমাদের ডিজায়ার, এই জন্য আফটার ওয়াক্সিং এজেন্ট ইউজ করি আমরা। এই এজেন্টটা ইউজ করলে হেয়ারি ফাইবার গুলা মূলত লেপ্টে যাবে ইয়ার্নের উপর, তখন ইয়ার্নটা স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, তো ইয়ার্নের মধ্যে হেয়ারি যে ভাবটা, উপরের দিকে ফাইবার বের হয়ে থাকার যে প্রবণতাটা, এটা থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা দুইটা কেমিক্যাল বলি এখানে, হ্যাঁ, পলিইথিলিন গ্লাইকল এটা ইউজ করা হয়, আর হচ্ছে কনসেন্ট্রেটেড টেলু, হ্যাঁ, বা টেলু কেকস। এই যে টেলু আছে না, মাটন টেলু, এরকম টেলুটাকে একটু কনসেন্ট্রেট করে ইউজ করলে এটা আফটার ওয়াক্সিং এজেন্ট হিসাবে
কাজ করতে পারে। এটা কেন ইউজ হয়? ইউজড অ্যাজ সারফেস লুব্রিকেন্ট অ্যান্ড টু ইমপ্রুভ ফাইবার লে অফ পলিস্টার ব্ল্যান্ডেড ইয়ার্ন। যখন পলিস্টারের সাথে কটনের ব্ল্যান্ড হয়, পলিস্টার ফাইবারগুলো সারফেসে বের হয়ে থাকার যদি প্রবণতা থাকে, এটাকে দূর করার জন্য এরকম কেমিক্যালগুলো আমরা ইউজ করব। হ্যাঁ, যদি কোনো ব্ল্যান্ড থাকে ম্যানমেড কটনের বা স্পান ইয়ার্ন যদি হয় তখন। ইউজড অ্যাজ সারফেস লুব্রিকেন্ট অ্যান্ড টু ইমপ্রুভ ফাইবার লে অফ কটন ইয়ার্ন। অবশ্যই কটনের জন্য সারফেস লুব্রিকেন্ট হিসেবে এটা ইউজ হবে। উপরেরটা হচ্ছে পলিয়েস্টার এবং কটনের মিক্সচার হলে বা পলিয়েস্টারের সাথে অন্য কিছু মিক্সচার হলে, আর এটা হচ্ছে শুধুমাত্র কটন হলে আমরা এই কেমিক্যালটা ইউজ করব। আর এটার কাজ হচ্ছে কি, হেয়ারি ফাইবারগুলোকে ইয়ার্নের সারফেসের মধ্যে লেপটে দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে স্টার্চ থিনিং এজেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্চের থিনিং এজেন্ট আর কি। এটার কাজ হচ্ছে টু রিডিউস দ্য ভিসকোসিটি অফ দ্য স্টার্চ পেস্ট অ্যাজ লো ভিসকোসিটি স্টার্চ আর রিকোয়ার্ড টু হ্যাভ ডিজায়ার্ড কনসেন্ট্রেশন অফ সলিড ইন দ্য সাইজ পেস্ট। অর্থাৎ ভিসকোসিটি অনেক বেড়ে গেলে কিন্তু আবার সমস্যা। ভিসকোসিটি অনেক বেড়ে গেল তখন এই প্রবাহী যে ক্ষমতাটা এটা থাকবে না। হ্যাঁ, আমার যে সলিউশনটা তৈরি হবে তখন কিন্তু এগুলা আমার এই ইয়ার্নের মধ্যে বসবে না, মানে ইয়ার্ন এটাকে ক্যাপচার করতে পারবে না। তো এই জন্য এই ভিসকোসিটিটাকে কমিয়ে একটা অপটিমাম লেভেলে রাখার জন্য, হ্যাঁ, মূলত এই স্টার্চ থিনিং এজেন্টটা ইউজ করা হয়। হ্যাঁ, মূলত আমাদের লো ভিসকোসিটির স্টার্চ দরকার। যে আমাদের যে এই যে মূল যে স্টার্চ আমরা ইউজ করব, ল্যাব ফর্মার বা বাইন্ডার, ফিল্ম ফর্মার, এটা হচ্ছে লো ভিসকোসিটির হওয়াটা জরুরি। এটা ভিসকোসিটিটাকে কমিয়ে দেওয়ার জন্য, একটু পাতলা করে দেওয়ার জন্য স্টার্চ থিনিং এজেন্টটা ইউজ করা হয়। তো এখানে অ্যাসিড সল্ট ইউজ করা হয়, তারপরে ক্লোরাইড মানে ক্লোরিন বেসড যে প্রোডাক্টগুলো আছে, ক্লোরিনেটেড যে প্রোডাক্ট, এগুলো ইউজ করা হয়। আর পারক্সি বা পারক্সাইড কম্পাউন্ডগুলো ইউজ করা হয়। তো এটা কি সাজেস্টেড ফর দ্য প্রিপারেশন অফ থিন বয়েলিং স্টার্চ। খুব পাতলা বয়েলিং স্টার্চ তৈরি করার সময় এটাকে আমরা প্রিফার করি। এই হচ্ছে এটার ব্যাপার। অর্থাৎ আমরা ভিসকোসিটিকে কমানোর জন্য বা এই যে আমার এই সলিউশন আছে, সলিউশনের স্টার্চের যে ভিসকোসিটি মানে সান্দ্রতাটা কমিয়ে দেওয়ার জন্য, একটু পাতলা করে দেওয়ার জন্য আমরা এই স্টার্চ থিনিং এজেন্ট ইউজ করব। তারপরে হাইগ্রোস্কোপিক এজেন্ট অর হিমিকটেন্ট, অর্থাৎ টু অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ হাইগ্রোস্কোপিক মানে পানিগ্রাহী করা এটাকে, এটা যাতে পরিবেশ থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, এইরকম একটা অবস্থায় নিয়ে আসা। তো এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, আর হচ্ছে ডাইইথিল গ্লাইকল, আর হচ্ছে গ্লিসারিন, এই কেমিক্যালগুলো ইউজ করা হয়। এখন এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা, এটার কাজ হচ্ছে ইউজড ইন দ্য রেসিপি মিড ফর গ্রে সল্টস। রিসোর্সের ক্ষেত্রে রেসিপিতে ইউজ করা হয়। আর এটা ইউজ করা হয় ইনকর্পোরেটেড রেসিপি টু কাউন্টার অ্যাক্ট দ্য এফেক্ট অফ লো রিলেটিভ হিউমিডিটি প্রিভেলিং ইন সামার। বিশেষ করে সামার সিজনে লো যে রিলেটিভ হিউমিডিটি, সেখানে তো পরিবেশ থেকে ময়েশ্চার নেওয়ার প্রবণতা কম থাকে। এই অবস্থাটাকে দূর করার জন্য এটাকে হাইগ্রোস্কোপিক করবে, এটা পানি শোষণ করে নিবে। এই অবস্থাটা আনার জন্য হাইগ্রোস্কোপিক এজেন্ট ইউজ করে। এটাগুলো হচ্ছে আহ, তোমার ইউজ করলে ভালো ফল আসবে, না ইউজ করলে কোনো প্রবলেম নাই তেমন। তবে যেই জায়গাগুলোতে সুযোগ আছে সেখানে ইউজ করার জন্য, হাই পারফরমেন্স বা ভালো কোয়ালিটির সাইজিং এর জন্য আমরা এই সাব কেমিক্যাল গুলা ইউজ করব। কিন্তু আমাদের মূল কেমিক্যালটা ঠিক রাখতে হবে। এগুলাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে রেসিপিতে দেওয়া হয় যাতে করে এই কোয়ালিটিটা ইমপ্রুভ করে, এটা যাতে একটু হাইগ্রোস্কোপিক হয়, পানিগ্রাহী হয়, ময়েশ্চারকে অ্যাবজর্ব করতে পারে, এই অবস্থাটা তার মধ্যে আনা। তবে অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করাটাকে প্রতিরোধ করা। স্ট্যাটিক মানে অ্যান্টিস্ট্যাটিক মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির বিদ্যুৎ। অর্থাৎ কোনো কিছু যখন ড্রাই আপ থাকে, শুষ্ক থাকে, তখন তার মধ্যে কিন্তু স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এই জন্য আমরা যখন এটাকে শুকাবো সাইজিং করার পরে, তখন এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করতে পারে। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করলে কি কি প্রবলেম, এই বিষয়গুলা বিভিন্ন সমস্যা। হ্যাঁ, এটা ওই যে আমার একটা ভিডিও আছে রিলেটিভ হিউমিডিটির উপর, সেখানে আমি আলোচনা করেছি, ওটা দেখে নিও। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করলে আমাদের টেক্সটাইলে বিভিন্ন জায়গায় প্রবলেম, অর্থাৎ স্থির বিদ্যুৎটা খুব মারাত্মক প্রবলেম ক্রিয়েট করে। তো এই জন্য স্থির বিদ্যুৎ যাতে উৎপন্ন না হতে পারে, এই জন্য অ্যান্টিস্ট্যাটিক এজেন্টটা এখানে সাইজিং কেমিক্যালের মধ্যে দিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সাইজিং কেমিক্যালটা থাকবে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করা মানে আয়ন গঠন করার যে প্রবণতাটা, এটা অনেকটাই কমে আসবে। হ্যাঁ, তো এটা কি করে, এই যে টু রিডিউস দ্য পলিস্টার টু রাব এগেনস্ট দ্য মেটাল পার্ট টু ডেভেলপ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অর্থাৎ মেটাল পার্টসের সাথে আকৃষ্ট হয়ে যাওয়া, এটাকে প্রতিরোধ করবে অ্যান্টিস্ট্যাটিক এজেন্টটা। মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করাটা প্রতিরোধ করবে, মানে কি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করলে যেহেতু মেটাল পার্টসের দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে, সেটাকে প্রতিরোধ করবে।
তো তার মানে এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করাটাকে দূর করবে, আলটিমেটলি স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে ইম্প্যাক্টগুলো আছে সেগুলো তখন আর হবে না। তো কি কি কেমিক্যাল ইউজ করা হয়? নাইট্রোজেন কম্পাউন্ড সাচ এজ লং চেইন এমিনস, তারপরে অ্যামাইড, তারপরে কোয়াটারনারি অ্যামোনিয়াম, এগুলো ইউজ করা হয়, সল্ট, অ্যামোনিয়াম সল্টগুলা, তারপরে অ্যাস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস, ফ্যাটি অ্যাসিডের যেসব অ্যাস্টার আছে সেগুলো এবং তাদের ডেরিভেটিভসগুলা, তারপরে পলি জাইথিলিন ডেরিভেটিভসগুলা, তারপরে পলিগ্লাইকল অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস, এগুলাই মূলত ইউজ করা হয়। ইউজড ইন রেসিপি মিন্ট ফর সিস্টেমেটিক ব্ল্যান্ডেড ইয়ার্নস, মানে সিনথেটিক ব্ল্যান্ডেড ইয়ার্ন। সিনথেটিক ব্ল্যান্ডেড ইয়ার্নের ক্ষেত্রে মূলত এটা খুব জরুরি, কারণ হচ্ছে সিনথেটিক ইয়ার্নগুলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করার যে প্রবণতা এটা অনেক বেশি, টেন্ডেন্সিটা অনেক হাই, এই জন্য ওখানে এটাকে বেশি প্রিফার করা হচ্ছে। তারপরে অ্যান্টি মিলডিউ এজেন্ট, হ্যাঁ, অ্যান্টি মিলডিউ এজেন্ট হচ্ছে তোমার যদি মিলডিউ ফর্ম করার প্রবণতা থাকে, তুমি যদি অনেক দীর্ঘদিন রেখে দাও, সাইজিং করার পরে হয়তো বা এটাকে তোমার বেশি দিন রাখতে হচ্ছে, তোমার ফ্যাক্টরি খুব বড়, তো তখন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক এগুলো যাতে আক্রমণ করতে না পারে, হুম, সেই জন্য তুমি অ্যান্টি মিলডিউ এজেন্ট ইউজ করবে। আর যদি তোমার রানিং প্রোডাকশন থাকে, যে না তুমি এটাকে সাইজিং করার পরে কালকে এটাকে আবার এই লুমে নিয়ে যাচ্ছ, লুমিং করতেছো, এরপরে আবার কাপড় বুনতেছো, কাপড় বেশি দিন থাকতেছে না, কোথাও পরে থাকতেছে না ইয়ার্নটা, তখন তোমার এই এজেন্টটা দরকার নেই। যদি তোমার মনে করো যে বেশি দিন রাখতে হবে, তখন তোমার এটা ইউজ করা দরকার। তো এটা কি করে? টু প্রিভেন্ট মিলডিউ ফরমেশন, টু প্রিভেন্ট সাইজ ম্যাটেরিয়ালস ফর এ লং টাইম, অর্থাৎ সাইজ ম্যাটেরিয়ালটা লং টার্ম ধরে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ছত্রাক এগুলো দ্বারা আক্রান্ত হওয়া থেকে প্রতিরোধ করবে। টু প্রোটেক্ট ইয়ার্ন ফ্রম ব্যাকটেরিয়া অর ফাঙ্গাস। তো এটার কেমিক্যালগুলো হচ্ছে ক্লোরিনেটেড ফেনল, তারপরে সোডিয়াম সিলিকো ফ্লোরাইড, তারপরে জিঙ্ক ক্লোরাইড, আর হচ্ছে সিলি সাইলেনিলাইট, সিলিসিলিনাইড are used in recipe means for expert gray sort and where the textile has to be prevented for long periods, যে কথাটা আমি বললাম যে লং পিরিয়ডের জন্য তোমাকে রাখতে হয়, তখন মূলত তুমি এই কেমিক্যালটা প্রেফার করবে, অন্যথায় এটা প্রেফার করার দরকার নেই। আচ্ছা, ওয়েটিং এজেন্ট অনেক সময় দরকার হয়। ওয়েটিং এজেন্টটা হচ্ছে আমরা এই যে অনেক সময় দেখবা যে কাপড়কে বা সুতাকে পানিতে নিয়ে গেলে বা কোনো একটা কেমিক্যালে নিয়ে গেলে ভিজতেছে না, ভিজতে একটু সময় লাগে, হ্যাঁ, এই জন্য ওয়েটিং এজেন্ট ইউজ করে এটার এই সারফেসের যে আয়নগুলো আছে এগুলোকে আহ, মানে আয়নিত করতে হবে, নিউট্রাল থেকে আয়নিত করে তারপরে পানির প্রতি যাতে আকৃষ্ট হয় সেই অবস্থাটা নিয়ে আসার জন্য ওয়েটিং এজেন্ট, অর্থাৎ যাতে এটা সহজে পানিতে ভিজে, হ্যাঁ, মানে পানিতে যাতে সহজে ভিজে যায়। কারণ তুমি বেশি সময় তো সাইজ বাতে রাখবা না, এই সাইজ বাতের মধ্যে দিয়ে সুতাটাকে চুবিয়ে নিয়ে যাবা, এখন সুতাটাকে চুবিয়ে নিয়ে গেছো, সুতা ভিজলই না, তাহলে তো সাইজ ম্যাটেরিয়ালও নিবে না। তো এই জন্য ওয়েটিং এজেন্টটা ইউজ করা হয়। টু ইনক্রিজ দ্য ওয়েট অফ ইয়ার্ন এজ এ ফিলার with a view to improving the body of resulting fabric normally sold in the gray state, অর্থাৎ যে গ্রে স্টেটে টু ইনক্রিজ দ্য ওয়েট অফ দ্য ইয়ার, মানে ইয়ারের ওয়েটিংটা বাড়ানো অ্যাজ এ ফিলার ইয়ার হিসাবে, উইথ এ ভিউ টু ইমপ্রুভিং দ্য বডি অফ দ্য রেজাল্টিং ফেব্রিক, অর্থাৎ রেজাল্টিং যে ফেব্রিক আছে সেটার বডিটাকে ভালো করার জন্য, বডি মানে যে কাভারিংটা ভালো করার জন্য, অর্থাৎ নতুন যে কাপড়টা হবে ইয়ার্নটা যদি একটু তার আকৃতিটা ঠিকঠাক মতো নিয়ে রাখে, তাহলে এটা গিয়ে একদম ফিল আপ হয়ে যাবে, ইয়ার্নগুলোর মধ্যে গ্যাপটা থাকবে না, ইয়ার ফেব্রিক যে তৈরি করবে সেই ফেব্রিকের কাভারিংটা ভালো হবে। তো নর্মালি গ্রে স্টেটে যাতে এরকম একটা অবস্থা নিয়ে আসতে পারে সেই জন্য ওয়েটিং এজেন্টটা ইউজ করা। ইউজড ইন রেসিপি ফর গ্রে শর্টস, গ্রে শর্টসের রেসিপিতে ইউজ করা হয়। ইউজ ইন রেসিপি ইন মাইনর কোয়ান্টিটি এ এন্টি স্টিকিং এজেন্ট, খুব অল্প পরিমাণে অ্যান্টি স্টিকিং এজেন্টের সাথেও ইউজ করা হতে পারে, যেটা ফ্রেঞ্চ চকটা এখানে ইউজ হয়। আর চায়না ক্লে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এগুলো হচ্ছে এই যে এই কাজের জন্য ইউজড ইন রেসিপি ফর গ্রে সর্টস। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টিফুমিং এজেন্ট। অ্যান্টিফুমিং মানে হচ্ছে আমার যখন এতগুলা কেমিক্যাল আমি দিব তখন ফেনা উৎপন্ন হবে, হ্যাঁ, ফোম তৈরি করবে। তো এই ফোমটা যাতে না হয়, হ্যাঁ, এই ফোম ফরমেশনটাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিফুমিং এজেন্ট ইউজ করা হয়। এই ক্ষেত্রে কেরোসিন, হ্যাঁ, তারপরে টার্পেন্টাইন, তারপরে অক্টাল অ্যালকোহল, তারপরে সিলিকন বেসড ডিফোমার, এগুলা ইউজ করা হয়। তো এটার কাজ হচ্ছে টু সাপ্রেস দ্য ফোম, মানে ফেনা যে উৎপন্ন হচ্ছে ফেনাটাকে দূরীভূত করা, ডিউ টু ফরমেশন অফ সুপ, অর্থাৎ সাবান তৈরি হলে যে ফেনা উৎপন্ন হয় সেটাকে প্রতিরোধ করা, অ্যান্ড এডিশন অফ ফিউ মিলিলিটার অফ অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, এবং কিছু পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড ফর্ম করা। আচ্ছা, অ্যাডেড টু অর
স্প্রেড ওভার সাইজ পেস্ট ইন দ্য ইভেন্ট অফ ফোমিং। মূলত এটা স্প্রে আকারে মানে স্প্রে করা হয় অথবা অ্যাড করা হয় সাইজের যে পেস্ট আছে বা সাইজের যে সলিউশন আছে, চেম্বার আছে সেখানে এই যে ফোমিং ফোমিং হওয়ার সময়, মানে ফোম হলেই উপরে এটা স্প্রে করে দিলে ফোমটা আর হয় না, অর্থাৎ সোপ ফরমেশনটাকে কমিয়ে দেয়, আলটিমেটলি ফোম হয় না। ফোম হলে কিন্তু আমার যে টোটাল ইফিসিয়েন্সি বা সাইজিং ইফিসিয়েন্সি এটা একটু রিডিউস করে, এই জন্য এটা ইউজ করা হয়। তারপর হচ্ছে ব্লুইং এজেন্ট বা টিন্টিং এজেন্ট। হ্যাঁ, তো টিন্টিং এজেন্ট টু ইনক্রিজ দ্য ব্রাইটনেস অ্যান্ড রিমুভ ইউলিশ কালার ইন দ্য ইয়ার্ন। ইয়ার্নের মধ্যে যে ইউলিশ কালারটা আছে, হ্যাঁ, এবং যে ইয়ার্নের যে ব্রাইটনেসটা এটাকে ইমপ্রুভ করা, ইউলিশটাকে রিমুভ করে ইয়ার্নের মধ্যে যে ব্রাইটনেসটা আছে এটাকে বাড়ানো, হ্যাঁ, টিন্টিং এজেন্ট বলে বা ব্লুইং এজেন্ট। ইউজড ইন রেসিপি টু ইমপ্রুভ এপিয়ারেন্স অফ গ্রে শর্টস, অর্থাৎ আমার গ্রে কাপড়ের এপিয়ারেন্স একটু ভালো করার জন্য, অ্যান্ড টু টিন্ট ফাইবার ফর আইডেন্টিফিকেশন। হ্যাঁ, তো অর্থাৎ টিন্টিং মানে হচ্ছে আমার ইউলিশটাকে দূর করা। তারপরে এখানে ইউজ করা হয় আলট্রামাইন ব্লু, তারপর হচ্ছে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ওবিএ, এটা তো তোমরা জানো ডাইংও ইউজ হয়। ওবিএ যত ইউজ করা হয় দেখবে যে এই যে এখন যে তোমরা সাদা বিভিন্ন জিনিস পরো, পাঞ্জাবি বা এই স্যান্ডো গেঞ্জি বা এই জাতীয় জিনিসগুলো, পলো শার্ট, এগুলা তো এগুলোতে দেখবা যে অনেক সাদা, অনেক ব্রাইট, তো এগুলো হচ্ছে ওবিএ ইউজ করে, অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ইউজ করে, যখন এটা ইয়ে করে তখন হোয়াইট হয়ে যায় আর কি উপরের পৃষ্ঠটা। তারপর এসিড ডাই ইউজ করা হয়। মূলত এগুলা হচ্ছে কেমিক্যাল যেগুলো ইউজ করে এই ইফেক্টটা আনা হয়। তো এটাও তো বললামই টিন ফাইবার ফর আইডেন্টিফিকেশন, অ্যান্ড টিন ফাইবারকে আইডেন্টিফাই করার জন্য, আর হচ্ছে এপিয়ারেন্সটা ইমপ্রুভ করার জন্য মূলত এই ব্লুইং এজেন্ট বা টিন্টিং এজেন্ট ইউজ করা হয়ে থাকে।